উঠে গেছি অনেক ভোরে, উঠে সব বাসি কাজ সেরে মানুকে আয়রন ওষুধটা দিয়ে নিলাম। টিকিট হবে কি হবে না, হবে কি হবে না, এই করতে করতে সারা রাত কিন্তু সেরকম একটা ঘুমই হয়নি জানো। তো চা করে নিলাম, মানুও উঠে গেছে অনেক তাড়াতাড়ি আজকে। ও টেনশানে টেনশানে, ছোটো মানুষ হলেও তো একটু হলেও তো বোঝে। তো চা করে নিলাম। আমি চা আরও আগেই হয়ে যেত, মানুকে বললাম তুই একবারে বিরাস কর, একবারে 3 জনের জন্য চা করব। তো চা খেয়ে ভাত বসিয়ে দিলাম। আমাদের সকালবেলার খাবার অল্প একটু চাল, 250 চাল দাদু নাতনির জন্যে। আর মানুর ডিম সিদ্ধ, মানুর আর ওর দাদুর। আমি ডিম সিদ্ধ খাই না, আমার ভালো লাগে না, ডিম সিদ্ধ খেতে পারি না। তো মানুর আর ওর দাদুর ডিম সিদ্ধ দিয়ে দেবো। সুপ্রভাত আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও মোটামুটি আছি। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। দেখতে দেখতে ভেলুরে যাওয়ার আবার টাইম হয়ে গেল। কি করে 10-12 দিন আমাদের মাঝখানে কেটে গেল বুঝতেই পারলাম না। বাড়ি আসলাম, আবার যাওয়ার সময় হয়ে যাচ্ছে। তো মানু ওই যে মানু চা মুড়ি খেয়েছে আর আমি চা নিমকি খেয়েছি। মানুকে ডিম সিদ্ধ দিয়ে দিলাম আর ভাত তো বসিয়েই দিলাম। বড়ি আলুর তরকারি করব, আর দুপুরবেলা একটু মাংস করব। ও দাদুকে বাজারে পাঠিয়ে দিয়েছি, বললাম একটু মাংস এনে দাও। আমি দোকানে দেখছি, আমি দোকানে আর কি ছিলাম। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছে? আশা করি সকলে ভালো আছে, আমি মোটামুটি আছি। তো এখন বড়ি দিয়ে আলু দিয়ে একটু তরকারি করলাম। দোকানে ছিলাম তো রান্নাটা শেয়ার করতে পারিনি, কারণ বাবাকে ওই বাজারে পাঠিয়েছিলাম। আমি বললাম একটু আমাকে বাজার করে দাও, রান্না করতে তো হবে। তো ওই বাজারে গেছিলো বলে আমি দোকানে, মানে সকালবেলাটাই তো দোকানের চাপ হয়, তো খরিদ্দার ছিল বলে আমি ওই ভিডিও করতে পারিনি। মোবাইল স্ট্যান্ডে লাগানোই ছিল ওইভাবে, দোকানেও নিইনি, আবার হচ্ছে এখানেও ভিডিও করতে পারিনি। তো বড়ি আলুর তরকারি আর ভাত হয়ে গেছে সকালবেলা। তো এখন 9টা বাজে। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো শুরু করি। তো এই যে রান্নাবান্না কমপ্লিট, ও দাদুকে ভাত দিয়ে দেবো। ভাত দিয়ে তারপরে আর কি কাজগুলো করব। ওইদিকে মানু বলছে মা দাও আমি পেঁয়াজ রসুনটা ছুলে দিই, তো ওইদিকে পেঁয়াজ রসুনটা ছুলে দিল। আর আমি এইদিকে আর কি মানে করছিলাম, খুবই ব্যস্ততার মধ্যে সব কাজ হয়তো তোমাদের সাথে কমপ্লিট করতে পারছি না, কারণ বুঝতেই পারছো একেতে টেনশন টিকিট হবে কি না হবে। তো দেখো কালকে রাতে আমার উনানটা কে যেন, মানে উনানের এরকম পাইপটা ভেঙে দিয়ে গেছে। মানু না সেরকম একটা ভালো বড়ি দিয়ে আলু দিয়ে তরকারি মানে ভাত সেরকম একটা খায়নি। ও না খেলে না আমার ভাল লাগে না। আমি বলছি এই তাহলে একটু ছাতু গুলাই, তুইও খা আমিও খাই, ভালোই লাগে বেশ। আমি না আগে ছাতু খেতাম না। তো মানু আজকে সেই মানে আমরা যে মানিকতলায় রক্ত দিতাম, মানিকতলায় সরকারি ব্লাড ব্যাংকে মানুকে যে রক্ত দিতাম, ওখানে না পাতলা এরকম ছাতু বিক্রি হয়। তো ছোটোবেলায় তো মানুর বাপি যখন বাড়ি ছিল বা মাঝে মধ্যে আসলে, বাইরের থেকে আসলে আমার সাথে যেত, তো তখন ও এরকম পাতলা ছাতু খেত, পেঁয়াজ লঙ্কা দিত। কিন্তু সত্যি কথা বলতে আমি না কোনো দিন ছাতু ভালোবাসি না, কিন্তু এখন খেতে খেতে ছাতুটা আমার বেশ প্রিয় হয়ে গেছে। সকালবেলা খেলে না বেশ ভালোই। সকালবেলা তো আমি ভাত খাই না, তোমরা সবাই বকাবকি করো, আর আজকে আমি সকালবেলা চাও খাইনি, সেই একবারই চা খেয়েছি। ভাবলাম না একটু ছাতু খেয়ে নিই, খেলে তাহলে পেটে আর খিদে থাকবে না। দুপুরবেলা কখন খাবো, টিকিট হবে কি না হবে, যদি না হয় আবার মনটা খারাপ হয়ে যাবে, আবার টেনশন। আর মানে আবার সেই
টেনশন থাকবে, আবার অশান্তি, সেই যেমন ঝামেলা সেমনই। তাও কয়েক ঘন্টা চুপচাপ আছে, দেখি টিকিট হয় কি না হয়। 12:30 একটার সময় চাট বেরোবে। তো যাই হোক, ওইদিকে খেয়ে দিয়ে চলে আসলাম বাসন মাজতে। তা আমার ওইদিকে রান্নার মানু বললো, মা আমি তাহলে মশলাটা করে দিই। আমি সব কেটে কুটে গুছিয়ে ধুয়ে এসেছি, গ্যাসে কড়াই টড়াই মেজে পরিষ্কার করে সব ধুয়ে এসেছি, যে বাসন কটা মেজেই তারপরে রান্না করব। রান্না বলতে ওই এক তরকারি ভাতই করব, আর কিছু করব না। তো মানু মিক্সচারে মশলাটা করছে বলে আমি তাড়াতাড়ি চলে এসেছি। ভাবছি যে কোনো রকম রান্নাটা করেই আমি আগে স্নান করব, ভাতটা আর কি পরে করব। তো এই দেখো মানু মানে মিক্সচারে মশলাটা করে ধুয়েছিল বলেই আমার তাড়াতাড়ি হয়ে গেল। তো এইদিকে মাংসটা করে আমি একবারে স্নান করে নেব। মানুকেও বললাম, বাবা তুই তাড়াতাড়ি স্নান করে নে। তো মানু আগে স্নান করতে গেছে, তারপরে আমি স্নান করেছি। তো বন্ধুরা এখন বাজে 12:20, আমারও স্নান হয়ে গেছে, মানুরও স্নান হয়ে গেছে, রান্না তরকারি হয়ে গেছে, ভাতটা বসাবো, গরম গরম ভাত বসাবো। তো ভাবলাম বাসন টাসন যখন মাজা হয়ে গেছে সব, তাহলে স্নান করে আসি, তাই সকাল সকাল স্নান করে নিলাম। তো তোমাদের সকাল থেকে এখনও বলিনি, দেখো কে চলে এসছে, আমাদের কাজল রানী চলে এসছে। তো এদিকে তো রান্না হয়ে গেছে, শুধু ভাত করব। কাজল যখন আমি তোমাদের সাথে যখন কথা বললাম তারপরেই 5 মিনিট পরেই কাজল বলল, আমি ফোন করেছিলাম, কাজল বললো আমি কাঁঠালতলার কাছে মানে পৌঁছে গেছি। তো এই যে কাজল চলে এসছে আমার কিছু দরকারি জিনিস দিতে। তো আসার পরে আমি একটু চা করলাম। মানু ক্যামেরা করেছে, মানুর ক্যামেরা মানেই বুঝতে পারছো কেমন হয়েছে। তো কাজল এইদিকে আমার ভাত রান্না হয়ে গেছে। কাজল বলছে মানে আর কি, আমি বললাম রাত্রের জন্যে, কাজলও বাড়িতে নিয়ে যাবে আবার আমিও নিয়ে যাব আর কি। তো কাজল বলছে দাও আমি আটাটা মাখি। তো আমি বললাম নে, আমি মাখছিলাম। তো ও বললো আমি মাখছি। আমি বললো তুমি বাইরের দিকে ব্যাগ ট্যাগ যা আছে সব বের করে নাও, আমি ময়দাটা মাখি। তো ও দোকান থেকে ময়দা নিয়ে এসে আমি তেল চিনি লবণ টবণ দিয়ে দিলাম, ও ময়ম দিয়ে নিচ্ছে আর কি। আর আমি এইদিকে কি কি বাকি আছে, বাকি বলতে সবই গোছানো, তবু কাজল কিছু জিনিস এনেছে সেইগুলোই আর কি আমি ব্যাগের মধ্যে ভরে নিলাম। ও লাউ এনেছে আবার তার মধ্যে, তো আমি সব ব্যাগে ভরে নিলাম। আর ট্রলি ফলি একদম বাইরে নিয়ে এসি, শুধু মানুর ওই তোয়ালিটা রোদ্রে রয়েছে, তো ওটা আমি আর কি পরে নেব। তো এইদিকে আমার দেখো ভাত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, কটা বাসন ছিল রান্নার পরে। তো কাজল ওইগুলোই আর কি মাজতে নিচ্ছিল। তো আমি বললাম ও মাজছে, আমি আর কি ধুয়ে নিয়ে নিলাম। তো মোটামুটি কাজ সব কমপ্লিট, খুব তাড়াতাড়ি আমাদের সব কাজে বাজে আজকে হয়ে গেছে। আর গল্প তো অবশ্যই হচ্ছে, কলপারে বলে না মেয়ে মানুষরা যেখানে বসবে 5 জন বসলে সেখানেই তো কত রকমের। আর বাবার বাড়িতে আমি সেরকম যাই না, ওরা আসলে তাই সবার সব কথাই শুনি আর কি। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এই যে আমাদের রান্নাবান্না হয়ে গেল, প্রায় 2টো বেজে গেছে। জানো কালকের থেকে না চালটা কেমন বুঝতেই পারছি না, ভাত একদম কাদা কাদা হয়ে যাচ্ছে। কালকেও সারাদিন পরে রাত্রিবেলা খেয়েছি, তাও ভাত কাদা কাদা হয়ে গেছে। এখনও সকালবেলা রান্না করেছি, তাও নরম হয়ে গেছে। এখনও রান্না করেছি, মাংস দিয়ে ভাত খাবো, একটু তো মানে শক্ত শক্ত ভাত হলে ভালো লাগে, আর নরম নরম হয়ে গেছে। আমাদের তো কোনো ব্যাপার নেই, মানু তা ঘ্যান ঘ্যান প্যান শুরু করেই দিয়েছে। হ্যাঁ নরম 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 ভাত হয়েছে। আমি বলছি কি করব বল বাবা, আমি বুঝতে পারিনি, কালকেও রান্না করেছি নরম, আজকেও রান্না করেছি নরম হয়ে গেছে। যাই হোক আর কিছু করার নেই, ওকে আবার তলার থেকে ভাত দিলাম। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, যা ভাত ছিল দাদুকে আমি সব দিয়ে আসলাম। আর কাজল এখানে আলু কাটছিল, আর মানুর একটা লেবু কেটে দিল, আর বেদেনা ছিল, খাওয়াই হয় না। তো আজকে এখানে কেটে 2 জন মিলে বললাম কাজল কাটতো নে, 2 জন মিলে খেয়ে নেবো আর কি, যা ঘরে ফল আছে। এই হচ্ছে ব্যাপার। তো এখানে আমরা ফল টাল খেয়ে এখানে সব মানে মাজা ঘষা আর কি হচ্ছে, মাজা ঘষা করতে হবে, আবার রাত্রে রান্না হবে। প্রথমে আলু কেটেছিল, আমি বললাম অল্প হয়ে যাবে রে, আমি নেব, তারপরে তুই নিয়ে যাবি, ও দাদুকে দিয়ে যাব, তো আরও 2-3টে আলু কাট। তো কাজল আবার এর জন্য বসে আলু কাটছিল, আর আমি এইদিকে মানুষ জলের বোতল মানে যা যা লাগবে টোটাল গুছিয়ে। আর এই টিফিন গাড়িগুলো তো ওদের বাড়িতে ছিল তোমরা জানো, তো টিফিন গাড়িগুলো কাজল নিয়ে এসে আমি বললাম এখানেই ধুয়ে রাখ। তো কাজল আর কি বেঁধে চুলছিল, আমিও সাথে এসে আবার একটু হাতে জুগালি দিলাম। তো 2 জন মিলে আমরা খেয়ে নিলাম, না জিনিসগুলো নষ্ট হবে ছিল আর কি, সেই এনেছিলাম, খাওয়া হয়নি, শুকিয়ে যাচ্ছে। তো আজকে কাজলকে বললাম কাঠ, 2 জন মিলে খাবো। তো এইদিকে সব কাজ আমার কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা এই যে ওই পিনের ওই জায়গাটা ঠিক আছে,
ঠিক আছে। আসলে কি বলতো আমি অনেকটা লম্বা, ও বেটো, তো এবার হচ্ছে আমি যদি ক্যামেরা নিচু করি তাহলে আমি আসবো না, নাকি একটু নিচু করবো? না থাক। তো হচ্ছে এই যে ওই দেখো আবার পা উঁচু করছে। তো রুমাদি যে শাড়িটা এনেছিল, তো এই যে কাজল পরে এখন বাড়ি যাচ্ছে। আর প্রচুর জামা আমি অলরেডি আগেই আমার ব্যাগে ভরে ফেলেছিলাম। আমি যদি কাজলের যাওয়ার কথা ছিল প্রথমে শিয়ালদায়, যদি কালকে আমাদের টিকিটটা হয়ে যেত, তো টিকিট হয়নি, আর কিছু বলারও নেই। তো ও আমার ব্যাগেই প্রচুর জামা ভরা রয়েছে। তো তোমাদের চোখের সামনে এই যে দিদিও ভিডিওটা দেখবে। তো দিদির দেয়া শাড়িটা কাজল পরলো। তো দেখো একটা শাড়ি, মানে কমেন্টটা দেখে এতটাই খারাপ লাগছিল যে আমি ভাবছিলাম পরে পরবো। ও ভাবছিল যে শাড়িটা পরে পরবে, মানে একটা ভালো অনুষ্ঠান আসুক তারপরে। তো কমেন্টটা দেখে বলছে না, আমি শাড়িটা তোমার বাড়ির থেকেই পরে আসবো। যেহেতু কমেন্টটা করেছে যে আদৌ মানে কাজলের কাছে শাড়িটা পৌঁছাবে কি পৌঁছাবে না। দেখো মানে গরিব হতে পারি, তা বলে এতটা খারাপ না। আমি এই শাড়ি আনার সঙ্গে সঙ্গে আমি তোর ভিডিও ক্যামেরা, মানে আমি শাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি রুমাদির সামনে ভিডিও কল করে আমি আবার টগরকে বলছি এই শাড়িটা পরে তোর মা বাবার আবার বিয়ে দেবো। পুজো তখন পড়াতে এসেছিল দিদিমণির। তো আমি শাড়িটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ভিডিও কলে দেখিয়েছি যে দিদি তোকে ভালোবেসে দিয়েছে। তো গরিব বলে এতটাই মানে, আর ভাগ্নিরা পরেছে, আর ওর কাছ থেকে অনুমতি নিয়েই শাড়িটা রানী পরেছিল। তো রানী খুব কষ্ট পেয়েছে কমেন্টটা দেখে, ওর মাও কষ্ট পেয়েছে। তারপরে ও রানীরা তো সবসময় আমার ভিডিও দেখেই, তারপরে ওর বাবাও একটু মনে মনে কষ্ট পেয়েছে, রানীর বাবা, যে এরকম একটা কমেন্ট আসবে। ওর বাবাও বাইরে থাকে, তামিলনাড়ুতে থাকে রানীর বাবা। তো সত্যি খুব খারাপ লাগে। দেখো আমি একটা সময়, কাজল তো ভালো করেই জানে, কাজল তো এই গ্রামের মেয়ে। যখন আমার ব্যবসা ছিল, তাই না কাজল, যখন আমার ব্যবসা ছিল কাপড়ের ব্যবসা, আমার দোকানেও 3,000, 4,000, 5,000 টাকা দামের শাড়ি বিক্রি হয়েছে। তো তখনও পরেছি। এখন আমাদের বলে না আজকে রাজা কালকে ফকির, আজ আমাদের ধন সম্পদ আছে কালকে নাও থাকতে পারে। তো তা বলে যে পরবর্তীতে কারোর দিন ফিরবে কি না পারবে, একসময় আমার ছিল সোনার জিনিস, ব্যবসা সব ছিল সব। আজকে না ওই একটা শাড়ির প্রতি লোভ করবো না, কারণ শ্বশুরের ভিটে বাড়ি রাখতে পারিনি, বাবা গা ভর্তি গয়না দিয়েছিল, কিছুই রাখতে পারিনি আজকে। তবু একটা কি আমার মনে জোর যে আমি সব বিক্রি করে আমার মেয়েকে সুস্থ করেছি, আর একটা শাড়ির সামান্য লোভ মানে সামলাতে পারবো না। কমেন্টটা দেখে সত্যি খুব খারাপ লেগেছিল। তো কাজল প্রথম ভেবেছিল শাড়িটা রেখে দেবে, কারোর বিয়ে টিয়েতে পরবে। তো কমেন্টটা দেখে বলছে না, আমি এখনই পরে ফেলবো শাড়িটা, মানে পরেই এখান থেকে যাব। তো যে কমেন্টটা করেছিল, তো দিদি ভাই সে ছোট না বড় জানি না, যে আদেও শাড়ি মানে কাজলের কাছে পৌঁছাবে কি না পৌঁছাবে। আর ওরাও মামির শাড়ি পরেছিল, ওদেরও ভুল হয়েছে, আর কোনোদিনই হবে না মামির শাড়ি। এবার আর যদিও পরে আমরা ভিডিওতে বলবো না, সব মানে সব কথা বলা যায় না। আর বলে ফেলি আমি হয়তো যে তোমাদেরকে ভালোবাসি বলেই যে রানী শাড়িটা পরেছিল, পরে আবার ফটো তুলে আবার রুমাদিকে পাঠিয়েছিল যে রানী পরেছিল শাড়িটা। তো যাই হোক, এই হচ্ছে কথা। আমার জানো তো এই শাড়ি বলো, গয়না বলো, জমি জায়গা বলো, কোনোটাই লোভ নেই। আমার একটাই শুধু লোভ, আমার মেয়েটা একটু ওর পড়াশোনার প্রতি খুব লোভ। এটা আমি আগেও বলেছি, পরেও বলেছি। এই প্ল্যাটফর্মে যদি আমি সারা জীবন থাকি, মানে আমি আরো 5 বছর থাকলে, তোমরা আমাকে 17 মাসে যতটা চিনেছো, 5 বছরও চিনবে যে আমার কোনোদিনই এই ঘর দুয়ার কিচ্ছু লোভ নেই। রুমাদি কিন্তু লাস্টে একটা কথা বলেছিল কমেন্টে, যে লাস্ট কিন্তু আমাদের এই যে জায়গা সম্পত্তি, যাদের অনেক জায়গা সম্পত্তি আছে, কি গন্ডগোল আমাদের। দেখো সত্যি কথা বলতে আমাদের কিছু নেই, আমাদের কোনো জায়গা সম্পত্তি নিয়ে কোনো গন্ডগোলও নেই। হ্যাঁ, জায়গা সম্পত্তি নিয়ে আমাদের গন্ডগোলও নেই। যাদের জায়গা সম্পত্তি আছে, এই ছেলে দেবো, ওই ছেলে দেবো, ওই ছেলে দেবো, ওই ছেলে দেবো, তো তাদের মধ্যে কিন্তু প্রচন্ড গন্ডগোল। তুই আসিস না, তো তাদের মধ্যে প্রচন্ড গন্ডগোল। আমাদের কিছু নেই, আমাদের গন্ডগোলও নেই। তো কোনো কিছুর প্রতি আমার না লোভ নেই, আর লোভ শুধু এই মেয়ের পড়াশোনা নিয়েই। আর কাজলকে বললাম না এতটাই সাপোর্ট করি, আজ থেকে না, প্রথম থেকেই সাপোর্ট করার জন্য না, ওর সাপোর্ট করার কারণে, সাপোর্ট না, যেটা সত্যি সেটাই বলছি, ওর কারণে আমার অনেক নিজের লোকরা আমাকে ফোন করে না বা আমার খবর নেয় না, কিছু নেয় না, কিন্তু আমি সাপোর্ট করি না, সত্যিটাকে আমি সত্যি বলার চেষ্টা করি। সৎ সাহস আমার মনে আছে। তো তোমরা গরিব বলে করতেই পারো যে ওর তো ভালো শাড়ি নেই, রূপার তো ভালো শাড়ি নেই, ওই স্কুলে পরে দুটো সুতির শাড়ি পরে স্কুলে যায় বা বাজারে যায়। তো রূপা হচ্ছে এই শাড়িটা কালারটা পছন্দ হয়েছে বলে, আমার যদি পছন্দ হয়, আজকে এটা বলে কথা না, ওর সামনেই বলছি, আমার যখন এই 4-5 বছর আগেও ভাসুরের ছেলেদের যখন বিয়ে হয়েছে, যখন এখানে ছিলাম, তখনও তো ওর নতুন শাড়ি আমি নিয়ে চলে এসেছি, তাই না? ওরে তোরা যে মিঠুদা যে শাড়িগুলো দিছে, ও তো ভাজি ভাঙে না। আমি 2 বছর তো শাড়ি ভাজি ভাঙিল। হ্যাঁ, 2 বছর ধরে যে তোর যে দাদা শাড়ি, মানে যে কোনো মানে আসুক, ওর শাড়ি ভাজি ভাঙে না। আমি নিয়ে এসে ভাজ ভাঙি, কারণ আমি কিনি না। আমি জানি কি, আমি তো এখানে থাকি না, তোমরাই তো দেখো আমি ভেলুরে ব্যাঙ্গালোরে থাকি, তো আমি কেনাকাটি করিও না। আজকে
42 লাখ টাকা মানে ট্রিটমেন্ট করার পরে তারপরে এই যে 1 বছরে আমি 6 বার ভেলুরে যাব, এই তো মানে কি বলবো, এই যে এবারও ভেলুরে যাচ্ছি। হরমোন ট্রিটমেন্টের জন্য 70,000 টাকা লোন নিয়েছি হরমোন ট্রিটমেন্টের জন্য, আগেবার টাকা নিইনি বলে ট্রিটমেন্ট হয়নি। ভ্যাকসিন রয়েছে 22,000 টাকা, টোটালে প্রায় এবার 1,10,000 টাকা খরচা। আমি যদি শাড়ি কিনতাম, আমার কয়টা শাড়ি মানে যাওয়া আসার ভাড়া দিয়েই শাড়ি হয়ে যায়। আজকে আমি 10 বছর ধরে ভেলুরে যাই। সব থেকে বড় কথা হচ্ছে যে যেরকম বুঝবে সে সেরকম কমেন্ট করবে, তবু আমি আমার সততা নিয়ে চলবো। আর আমার সততাই আমি জানি তোমরা ভালোবাসবে, আর আমার সততা দিয়ে আমি চলবো। আজ পর্যন্ত বলিও নি এখানে কোনো কিছু মিথ্যে কথা, রোগ সম্বন্ধে যেটা বলেছি সব সত্যি কথা বলেছি। তো চলো পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, এই যে মানে জানো কমেন্টটা দেখে না রানীও ভীষণ কষ্ট পেয়েছে যে এরকম একটা কথা, মামির শাড়ি পরেছি। আর ভিডিও কলে আমি কাজলকে দেখিয়েছি শাড়িটা, যে কাজল শাড়িটা পরবে রানী? কাজল বলে হ্যাঁ ভাগ্নি তো মামির শাড়ি পরবে, এটাই তো স্বাভাবিক, তাই না? দেখো আজকে আমরা এই দুনিয়ায় কিসের শাড়ি কিসের গয়না, আমাদের মানে সন্তান সুস্থ থাকুক, সন্তান ভালো থাকুক, পড়াশোনা করুক, এইটুকুই চাই আমি অন্তত। কোনো কিছুরই তোমরা আমাকে 17-18 মাসে কতটুক বুঝেছো আমি জানি না, ওইসব আমার কোনো কিছুরই লোভ নেই, কারণ আমি আমার নিজেরই কোনো জিনিস রাখতে পারিনি। আর সামান্য কাজলের একটা শাড়ি আমি না দিয়ে এরকম মানে রানীর মা দেখে বলছে তুই কেন মানে মামির শাড়িটা পরতে গেলি, কমেন্টটা দেখে। কারণ দেখো ভিডিও কেউ সাবস্ক্রাইবার করুক বা না করুক, কম বেশি ভিডিও কিন্তু সবাই দেখে। তো রানীর মাও তো একটু হলেও তো মানে হলেও তো পড়তে পারে, তাই না? আমার মতনই তো রানীর মাও পড়াশোনায় কিছুটা হলেও জানে। তো কমেন্টটা দেখে বলছে দেখ তো কেমন, যে তোমার উচিত হয়নি যে কাজলের শাড়িটার ভাঁজ ভাঙার। তো যাই হোক মানে আমার মানে আমি একটা শাড়ি ভাঁজ ভাঙার কারণে রানীর কথা শুনতে হলো, প্লাস আমারও মানে যে আমার শাড়িটা আদৌ কাজলের কাছে পৌঁছাবে কি না পৌঁছাবে। এই কাজলকে আমি মানে সাপোর্ট করি না, ওর সততা আমার ভালো লাগে বলে ওকে ভালোবাসি। তার জন্য তোমরা জানো কত মানুষের সাথে আমার সম্পর্ক নেই, আমার মানুকে আর আমাকে কেউ ফোন করে খোঁজ নেয় না, কারণ কাজলের হয়ে আমি কথা বলি না কাজলের হয়ে। কারণ কাজল শ্বশুর শাশুড়িকে খিস্তি খামারি দেয় না কারুর মতন। তো এই জিনিসগুলো ওর ভালো লাগে, বরং ও আমাকে বোঝায়। আমি যদি কোনো সময় রাগ হয়ে যাই, ও আমাকে ছোট বোনের মতন বোঝায় যে থাকবে বাদ দাও, মানুষের যখন বয়স হয় না তখন দেখবে তারা একটু বাচ্চাদের মতন হয়ে যায়। বরং কাজলও আমাকে কিন্তু এইগুলো বোঝায়। তো আমি কাজলকে ভালোবাসি, কাজলের সততা দেখে আমি ভালোবাসি। আর আমার বাবা আমাকে বিয়েতে মানে আমার গা ভর্তি গয়না দিয়েছিল, সবই মেয়ের বিএমটির জন্য বিক্রি করেছি। শ্বশুরের ভিটে বাড়ি রাখতে পারিনি, বাবা যেইটুক দিয়েছিল কিছুই রাখতে পারিনি। আর সামান্য একটা শাড়ি আমার নেই বলে, কিছু নেই বলে জানো না যা তা কমেন্ট করে যে আমি গরিব বলে, যে হয়তো শাড়িটা সুন্দর কালার বলে হয়তো শাড়িটার লোভ আমি সামলাতে পারিনি, আমি কাজলের কাছে পৌঁছাবো না শাড়িটা। কাজল বলছে রানী ফটো তুলেছিল শাড়িটা পরে, রুমাদিকে আমি ফটোটা পাঠিয়েছিলাম, বলছে দারুণ লাগছে। সত্যিই রানীকে শাড়িটা পরে এত দারুণ লাগছিল না, যখন শাড়িটাও পরেছিল। তোমাদের সাথে তো শেয়ার করলাম না, কারণ ওর মাও খুব কষ্ট পেয়েছে কমেন্টটা দেখে। যাই হোক দেখো সবার মন্তব্য তো সমান না, আমি তো তোমাদের না দেখালেও পারতাম যে দিদি দেখো আমাদের সবার জন্য জামা কাপড় এনেছে, আমি না দেখালেও পারতাম। কিন্তু আমার মনে হয় যেন কি তোমরা আমার পরিবার, তোমাদেরকে না দেখালে না আমার ভালো লাগে না। তো বন্ধুরা এই যে কাজল দেখো শাড়িটা পরিয়ে দিলাম আমি সুন্দর করে, ও তো ভেবেছিল পরে পরবে, তো যাই হোক এখনই পরে গেল। আর আমিও রেডি হয়ে গেছি, আমাদের তো চা খেতেই হয়। এখন বাজে বিকেল 4:30, আমি চা বসিয়েছিলাম, আমি বসিয়েছি, কাজল শেষ করেছে চাটা। তো মানু বেশি করে জল খাচ্ছে, আমিও বলছি তুই আমাকে একটু জল দিত। তারপরে আমরা সবাই জল টল খেয়ে চা খেয়ে বিনিতা এসেছিলো, যে মামি এসে কখন মানে গল্প করছিল। তো কাজল এখন বেরিয়ে যাবে, কারণ কাজল বলেছিল বনগা দিয়ে যাবে, বনগা দিয়ে গেলে ওর অনেক মানে রাত হবে। হাবড়ার থেকে বনগা থেকে রানাঘাট লোকাল ধরতে হবে। তো এর জন্য আমি বললাম না তুই এখনই বেরিয়ে যা তাড়াতাড়ি, নালে অনেক রাত হয়ে যাবে একা একা। তো ও চাটা খেয়ে ওকে আর কি অটোতে তুলে দেবো। মানুকে রাস্তায় বললাম দেখতো বাবা অটো আসছে নাকি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ, টাটা।